আজকে আলোচনা করতে যাচ্ছি রেয়ামিলে যে সকল এন্ট্রি ডেবিট এবং ক্রেডিটে যায় সেই সকল এন্ট্রি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আসলে অ্যাকচুয়ালি আমরা যদি দুইটা রুলস ফলো করি তাহলে রেয়ামিলের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারবো সহজে। যত বড় এন্ট্রি আসুক না কেন, যত আননোন এন্ট্রি আসুক না কেন, খুব অনায়াসেই আমরা সেটাকে ডেবিট না ক্রেডিট ধরে ফেলতে পারবো যদি দুইটা রুলস বলে থাকি। আমরা প্রথম রুলসটা কি, রেয়ামিলের ডেবিটে কোন এন্ট্রি যায়? রেয়ামিলের ডেবিটে দুই ধরনের এন্ট্রি যায়। নাম্বার 1 সকল প্রকার সম্পত্তি, কি সম্পত্তি যায়। নাম্বার 2 ব্যয়। এক কথা বলে দিতে পারি ব্যয়। যদি এইটুকু মনে থাকে যে সব সম্পত্তি রেয়ামিলের ডেবিটে যায় আর ব্যয়গুলো রেয়ামিলের ক্রেডিটে যায়, ওকে গুড। আর মনে হয় না রেয়ামিলের ডেবিটে আর কোনো এন্ট্রি বাদ থাকবে। তবে হ্যাঁ, পারস্পরিক আমরা কোনো কিছু সমর্থক যেরকম শব্দ থাকে এরকম কিছু শব্দ আমাদের জেনে রাখতে হয়, যার জন্য আমরা আজকে রেয়ামিলকে খুব অনায়াসে ডেবিট পাশে যে সকল এন্ট্রি যায় আমরা আয়ত্ত করে ফেলবো, এরপরে ক্রেডিট পাশে চলুন আলোচনা। প্রথমে আমরা দেখতে পেয়েছি যে এখানে যে সকল এন্ট্রি ডেবিট দিকে যায়, অর্থাৎ কার দিকে যাবে। আমরা আজকে আলোচনাই হচ্ছে রেয়ামিলে প্রথম এন্ট্রি যেটা ডেবিটে যাবে সেটা হচ্ছে সম্পত্তি সমূহ। হ্যাঁ, অলওয়েজ আমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি অবশ্যই আমরা প্রত্যেকেই জানি বন্ধুগুলো সম্পদ। তারপরে যদি না জানেন আমাকে নক করবেন, আমার পেজে জানাবেন, আপনাদের সকল প্রকার সম্পত্তিগুলো আপনাদের দেওয়া হবে। তো সম্পত্তি ডেবিটে যায়। এবার ব্যয় সমূহ কি যায়? সব ব্যয়গুলো ডেবিটে যায়। কোন এন্ট্রির সাথে যদি প্রধান কথাটি উল্লেখ থাকে, কোন কথাটি? এই কথাটি প্রধান কথাটি উল্লেখ থাকে, তাহলে সেই সকল এন্ট্রিও ডেবিটে যায়। দেন হচ্ছে শুধুমাত্র অবচয় লেখা থাকলে, অবচয় যেমন লেখা থাকতে পারে আসবাবপত্রের অবচয়, যন্ত্রপাতির অবচয়, সেই সকল অবচয় রেগুলার ডেবিট পাশে যায়। ওকে, নেক্সট পরবর্তী অবলোপন। অবলোপনও ডেবিট পাশে যায়। অবলোপন কি হতে পারে? শোনাবেন অবলোপন। তো সেই যদি অবলোপন হয়ে থাকে, প্রাথমিক খরচ বলেও অবলোপন ধরা যায়, শেয়ার অধিহারও অবলোপন ধরা যায়, শেয়ার অবহারও অবলোপন ধরা যায়। যদি অবলোপন বলা থাকে সেই অবলোপনটাও রেগুলার ডেবিট পাশে যায়। একটা খুব সুন্দর একটা এন্ট্রি সেটা হচ্ছে শুল্ক। শুল্ক নামক আমরা অনেক এন্ট্রি দেখে থাকি। এই শুল্ক যদি কথাটি থাকে তাহলে রেগুলার ডেবিট পাশে যাবে। যেমন কি শুধু শুল্ক, নগদ শুল্ক, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক। এই যে শুল্ক, শুধু শুল্ক লেখা থাকলে সেই শুল্কটা রেগুলার ডেবিট পাশে যাবে। আরেকটা এন্ট্রি কি? পরিবহন। দেখেন আমরা অনেক সময় পরিবহন লেখা থাকে, ক্রয় পরিবহন লেখা থাকে, বিক্রয় পরিবহন লেখা থাকে, আন্তঃপরিবহন লেখা থাকে, বহি পরিবহন, শুধু পরিবহন লেখা থাকতে পারে। এই যে পরিবহন 5টি স্টপেজ বললাম, এই 5টি স্টপেজ আপনি মনে রাখার দরকার নেই, শুধুমাত্র পরিবহন কথাটি মনে রাখলে হবে যে পরিবহন রেগুলার ডেবিট পাশে যায়। ওকে গুড। পরবর্তী এন্ট্রি আমরা দেখতে পেয়েছি যে দায়ের সুদ। আমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছি তারা অবশ্যই দায় কোনগুলো জানি। সাধারণত 7-8টা দায় মুখস্থ করলেই আমরা এসএসসি পর্যন্ত সিলেবাস কভার করা সম্ভব। তো সেই সকল দায়ের সুদ, সাধারণত 3টা দায়ের সুদ ধরা হয়। ব্যাংক জমা অতিরিক্ত সুদ, মূলধন যদিও বা দায় না, দায়ের মূলধনের সুদ এবং ব্যাংক ঋণের সুদ। এই 3টা সুদেরই সাধারণত দায়ের সুদ হিসেবে আমরা অন্তর্ভুক্ত করে থাকি। একটা এন্ট্রি সুন্দর মাত্র সঞ্চিতি, একটাই সঞ্চিতি ডেবিট পাশে যায়, সেটা হচ্ছে পাওনাদার বার্তা সঞ্চিতি। এই পাওনাদার বার্তা সঞ্চিতিটা রেগুলার ডেবিট পাশে যায়। ওকে, নেক্সট আমরা শিক্ষানবিশ স্যালামি। এই শিক্ষানবিশ স্যালামিটাও রেগুলার ডেবিট পাশে যায়। বিক্রয় ফেরত রেগুলার ডেবিট পাশে যায়। কুঋণ, আমরা কেন কুঋণকে নিয়ে আসছি? আমরা জানি যে ঋণ হচ্ছে দায় আর কুঋণ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ক্ষতি। সেই জন্য সকল প্রকার ক্ষতি বা লোকসান ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ডেবিট হিসেবে রেগুলার ডেবিটে যাবে। কুঋণের সমর্থক শব্দ আরো দুটো আছে, তার মধ্যে একটা হচ্ছে অনাদায়ী পাওনা আর একটা হচ্ছে অনাদায়ী দেনা। তো এই সকল এন্ট্রি হচ্ছে আমরা বিস্তারিত যদি করি তাহলে খুব অনায়াসেই রেগুলার ডেবিটে আমরা ধরে ফেলতে পারবো। আশা করি আমরা রেগুলার ডেবিট পাশে কোন এন্ট্রি বুঝতে পারছি। আমরা এবার আসতেছি যে রেগুলার ক্রেডিট পাশে কোন এন্ট্রি যায়। খুব সুন্দর কথা, রেগুলার ক্রেডিট পাশে দুইটা কথা মনে রাখলে ক্রেডিট পাশের এন্ট্রি গুলো চিহ্নিত করা যায়, আইডেন্টিফাই করা যায়। তো সেই সকল এন্ট্রি কি? যে দায় আর প্রাপ্তি, দায় আর প্রাপ্তি। আমরা দেখতে পাচ্ছি যে বিস্তারিত ভাবে রেগুলার ক্রেডিট পাশে কোন এন্ট্রি যায়। রেগুলার ক্রেডিট পাশে যায় মূলধন এবং দায় সমূহ। আমরা জানি মূলধন হয়ে থাকে শুধু মূলধন আর অতিরিক্ত মূলধন, এই দুটা কথা বলা যেতে পারে। আর দায় সমূহ কি? আমরা অবশ্যই অবগত আছি কোনগুলো দায়। তারপরে পরবর্তী এন্ট্রি প্রাপ্তি। যদি কোনো এন্ট্রির সাথে প্রাপ্তি কথাটি উল্লেখ থাকে, যেমন কমিশন প্রাপ্তি, বার্তা প্রাপ্তি,
সুদ প্রাপ্তি এরকম কথাটি উল্লেখ থাকলে সেই প্রাপ্তিটা ক্রেডিট পাশে যাবে। ওকে, আয় আয় বলতে কোন এটিকে বলছি সেবায় বিক্রয় আয়, উপভাড়া, শিক্ষানবিশ স্যালারি এগুলো আয়। তো আয় বলে সেটাও কি ক্রেডিট পাশে যাবে। মুনাফা যদি বলে কোন স্থায়ী সম্পদ বিক্রয় জনিত মুনাফা, তাহলে সেই মুনাফাটাও রেভিনিউর ক্রেডিট পাশে যাবে। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি যেটা 3 নম্বর এন্ট্রি, পাওনাদার বার্তার সঞ্চিতি সারা সকল প্রকার সঞ্চিতি। এন্ট্রিটা মনোযোগ সহকারে দেখবেন। সেটা কি পাওনাদার বার্তার সঞ্চিতি ছাড়াও সকল প্রকার সঞ্চিতি। পাওনাদার বার্তার সঞ্চিতি আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। পাওনাদার বার্তার সঞ্চিতিটা কি ডেবিট পাশে যায়। তো পাওনাদার বার্তার সঞ্চিতি সারা কোন এন্ট্রির লাস্টে কিংবা শুরুতে যদি সঞ্চিতি কথাটি কোন কথাটি এই সঞ্চিতি কথাটি উল্লেখ থাকে, তাহলে সেই এন্ট্রিটাও রেভিনিউ ক্রেডিট পাশে যাবে। পরবর্তী আমরা শিক্ষানবিশ স্যালারি দিয়েছি। শিক্ষানবিশ স্যালারি ইতিপূর্বে বলে গেছি, শিক্ষানবিশ স্যালারিটা হচ্ছে আয়। তো শিক্ষানবিশ স্যালারি হচ্ছে আয় হিসেবে রেভিনিউ ক্রেডিট পাশে যাবে। ক্রয় ফেরত, দেখেন আমরা সবাই অবগত আছি ক্রয় ব্যয় এই জন্য ডেবিট হবে আর ক্রয় ফেরত ক্রেডিট হবে। কি কোনভাবে বিক্রয় ক্রেডিট, তার ফেরতটা হবে ডেবিট। ক্রয় ফেরতের সমর্থক শব্দ হচ্ছে বহি ফেরত, আমরা প্রত্যেকে জানি। পরবর্তী এন্ট্রিটা কি, আমরা খুব গুরুত্ব সহকারে এই এন্ট্রিটা ফলো করব যে নগদ তহবিল ছাড়া সকল তহবিল। নগদ তহবিল ছাড়া সকল তহবিল, কোন একটি নামের শেষে যদি তহবিল কথাটা যুক্ত থাকে উইদাউট নগদ তহবিল ছাড়া সেই সকল তহবিলটা রেভিনিউ ক্রেডিট পাশে যাবে। আমি আশা করি রেভিনিউর 3টা লেকচার যদি আপনারা আমার 3টা লেকচার শুনে থাকেন, তাহলে রেভিনিউ খুব সহজেই আপনি 10-এ 10 পাবেন। এসএসসিতে 100% কমন থাকবে রেভিনিউ অধ্যায় থেকে। আর আমার লেকচার 3টা শুনলেই আপনি এসএসসিতে রেভিনিউ 10-এ 10 পাবেন। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আমার পেজটাকে ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ।